নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এবার সরাসরি দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করবেন এবং কথা বলবেন ডোমকলের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। কিছুদিনের মধ্যেই তিনি দিল্লি যাবেন বলে আমাদের জানিয়েছেন এবং তার স্পষ্ট দাবি যে বাংলাদেশে এই হিন্দুদের ওপর যে নির্যাতন হচ্ছে তাদের শরণার্থীর মর্যাদা দিয়ে ভারতবর্ষে স্থান দিতে হবে। এই দাবি নিয়েই তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন। আমরা দেখেছি যে বাংলাদেশের এই ঘটনার পর যে একের পর এক হিন্দুদের উপর নির্যাতনের পর কিন্তু নানা যে সনাতনী সংগঠন তারা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে এবং তারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর মিছিল মিটিং নানা রকম কর্মসূচি নিয়েছে এবং কার্তিক মহারাজ তো একের পর এক কর্মসূচি ঘোষণাই করেছেন। কিন্তু এবার তিনি সরাসরি কিন্তু চললেন দিল্লিতে দরবার করতে। আপনারা শুনুন কার্তিক মহারাজ কি কথা বলছেন। আচ্ছা মহারাজ, আপনি যেটা বারবার করে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন, গতকালও আমরা দেখলাম যে কুমিল্লায় যে ইসকনের নামগান হচ্ছিল সেটাকে পর্যন্ত জঙ্গি তকমা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো বাংলাদেশের তো ঘটনা বরাবরই এটা হচ্ছে। আর এখানে সেই যে তাদের যে ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থের যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা অনুসারে কাজ করছেন। যত ঐতিহাসিক আজকে মুজিবুর রহমানের বাড়িঘর ভেঙে তছনছ করছে, এটা তো ইতিহাস। এখানে আমাদের যখন আপনার ওই যে বৌদ্ধিস্ট, যেটা হাজার হাজার বছরের খুব সৌন্দর্য ছিল আফগানিস্তান, ভেঙে গুড়িয়ে দিল। এরা কোনো সৌন্দর্য, কোনো ইতিহাস, কোনো এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়েছিল এই ধর্মগ্রন্থগুলো সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই ওদের। একই যে নির্দেশ, ধর্মীয় নির্দেশ, আরবের যা উৎপত্তি হয়েছিল, যেখানে বিশ্বাসী অবিশ্বাসী, মূর্তি পূজক আর মূর্তি পূজার বিরোধী, এই দুইয়ের সংগ্রাম ওদের চিরন্তন। এটা কোনোদিনই মিলন হবে না। যারা বলেন এটা একটা ভ্রান্ত কথা। আমি দেখলাম যে এই যে বাংলাদেশের ঘটনার পর আমি দিল্লি যাব। কবে যাবেন? কথাবার্তা হয়েছে, হ্যাঁ, দিল্লি এই সামনের মাসেই যাবো, শিবরাত্রি পরে। কার সাথে কথা হয়েছে দিল্লিতে? কার সাথে কথা বলেছেন? আবার ওখানে কথা বলেছে আমাদের RSS এর যারা রয়েছেন, তারপরে বিজেপি যারা নেতৃস্থানীয় আছেন, তাদের সঙ্গে কথা বলেছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবো ব্যাপারটা নিয়ে। আচ্ছা, আপনি যেটা বলছেন যে এদের শরণার্থী করার জন্য, সেটাই কি আপনার দাবি? অবশ্যই, এটা প্রতিশ্রুতিবদ্ধ। যারা ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে আসবে তারা অনুপ্রবেশকারী কোনোদিনই হবে না, তারা হচ্ছেন শরণার্থী। বিশেষ করে আমাদের ভারতের সনাতন ধর্মের যারা অবলম্বী আছেন, যারা বিভিন্ন রাজ্যে আছেন, যেমন দেশে পাকিস্তানে, তারপর আফগানিস্তান, সমস্ত দেশ থেকেই তারা বিতাড়িত হলে তাদেরকে শরণার্থী হিসাবেই ট্রিটমেন্ট করতেই হবে। এটা প্রতিশ্রুতিবদ্ধ। যখন স্বাধীনতার দেশ যখন স্বাধীন হয় তারপরে এরা প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহারাজ, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে RSS কিন্তু বলছে যে তারা এটা ইন্টারন্যাশনালি চাপ সৃষ্টি করবে, ওখানেই তারা জন্মেছে, কেন আসবে। তারা কিন্তু একেবারে বাংলাদেশের ঘটনা নিয়ে শরণার্থীর কথা বলছে না। এটা শুধু বাংলাদেশের ঘটনা, ইন্টারন্যাশনাল চাপটা একটা থাকবেই, কিন্তু এটা নৈতিক দায়িত্ব কর্তব্য ভারত সরকারের। ইন্টারন্যাশনাল চাপ তো একটা থাকবেই, যেমন আজকে প্রত্যেকটা দেশের ক্ষেত্রে হচ্ছে না। কিন্তু RSS সেই দাবি কিন্তু জানায়নি। RSS কিন্তু একবারও বলছে না যে আমরা শরণার্থী হিসেবে তাদের চাই। একেবারে তারা এই দাবিটা তুলছে না। তারা না বললেও এটা 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 ভারতবর্ষে যখন দেশ বিভাজন হয়েছিল, যখন এক্সচেঞ্জ অফ পপুলেশন হলো না, তখন ওই এনআরসির ব্যাপারে তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যারা ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে আসবে তাদেরকে স্থান দেওয়া হবে। এটা আজকে না, এটা চিরন্তন। আর ভারতবর্ষ চিরকালই বলেছেন যে যারা বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়ে আসবে ভারতবর্ষ তাদেরকে আশ্রয় দিয়েছে। হাসিনার কি হলো? এতগুলো ইসলামিক কান্ট্রি থাকা সত্ত্বেও হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারতবর্ষ তাকে আশ্রয় দিয়েছে। এটা তো ভারতবর্ষের সনাতন ধর্মের সংস্কৃতির সঙ্গে যুক্ত। অতিথি দেব ভব, অতিথিকে দেবতা জানে সম্মান করা।
এটা আমি একটা সময় দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী যখন প্রথম শুরু হয়েছিল, শুভেন্দু অধিকারী বলেও ছিলেন যে 1 কোটি শরণার্থী আসছে, প্রস্তুত থাকুন। তারপরে উনি আর বলেননি। আপনাকে এই বিষয়ে শুভেন্দুর সঙ্গে কোনো কথা হয়েছে? আপনি বলছিলেন এক জায়গায়। হ্যাঁ, শুভেন্দুদের সঙ্গে কথা হবে। আমাদের এই শিবরাত্রিটার মানে শিবরাত্রি আমাদের কুম্ভ মেলায় সবাই ব্যস্ত তো, এই কুম্ভ মেলা শেষ হলে আমরা বৈঠকে বসবো। আপনার কি শুভেন্দু অধিকারীর সঙ্গে? হ্যাঁ, শুভেন্দুদের সঙ্গে আমাদের রাজ্যের যারা বিজেপির নেতৃস্থানীয় আছে। কি নিয়ে বৈঠকটা চানটা কি চাইছেন সেখানে? সেখানে তো আমরা চাইবোই যে আমাদের যারা বিশেষ করে বাঙালি হিন্দু যারা আসছেন ওখান থেকে তাদেরকে আশ্রয় দিতেই হবে। যাতে বিজেপিও সেই দাবি তোলে সেটা আপনি আর কি ওদের কাছে রাখবেন? হ্যাঁ, সেটা নিশ্চয়ই। হ্যাঁ, সেটা আমরা ধর্মীয় সংগঠন হিসাবে যেমন চাইবো, আর তেমনি রাজনৈতিক হিসাবে বিজেপি এবং বৃহত্তর সংগঠন হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমাদের মতের একমত হয়ে আমরা দাবি জানাবো ভারত সরকারের কাছে। ভারত সরকারের কাছে। তারপরে অমিত শাহর কাছে আপনি এই দাবিটাই জানাতে যাবেন? হ্যাঁ, আমি নিজে যাবো, কথাবার্তা চলছে। হ্যাঁ, কিন্তু আরেকটা যেটা মহারাজ, যেটা আর কি দেখুন আপনার পদ্মশ্রী পাওয়ার পর এটা আরো বেশি করে আসছে যে আগামী দিনে যে আপনি কি সরাসরি রাজনীতিতে যোগ দেবেন, যেটা অনেকে বলছে। না না, এটা কোনোদিনই না। তবে আমাদের চিরকাল ভারতবর্ষে যারা ধর্মীয় নেতা এবং সংগঠক যারা সাধু সন্ন্যাসী এরা পেছনে থাকেন, যারা রাজনীতি যাতে ওরা দুর্নীতিগ্রস্ত না হয়। যেমন শিবাজির পেছনে ছিল, রামচন্দ্রের পিছনে ছিল রামদেব, শিবাজির পিছনে রামসান। সুতরাং সেই রকম ধরনের সাধু সন্ন্যাসী যারা পশ্চিমবঙ্গের ভারতের, তারা যে দল ভারতীয় সংস্কৃতি সনাতন ধর্মের পক্ষে কথা বলবে সে দলকে আমরা সাপোর্ট করব অবশ্যই। না না, কেউ কেউ অনেকে বলছে, হয়তো ভালোবেসে বলছে বা তির্যক ভাবেও বলছে যে আর কি পশ্চিমবঙ্গের যোগী আদিত্যনাথ। কিভাবে দেখেন এটা তো অনেকে বলছে, এটা বলতেই পারে, কিভাবে দেখছেন এটা? যে আমার ধর্ম আমার সংস্কৃতি রক্ষার জন্য আমি লড়াই করবই, যেটা অন্যায়, যেটা অবিচার। আমার তো সামাজিক জীব। আজকে মানুষ যে কালিয়াগঞ্জে ছুটে গিয়েছিলাম, সেখানকার অত্যাচার অন্যায় ভাবে তাকে হত্যা করা হলো, এবং এটা আমি সব জায়গায় থাকবো যেখানে অন্যায় হবে। আমি সামাজিক, আমি তো সন্ন্যাসী, পাহাড় পর্বতের নয়। আজকে পশ্চিমবঙ্গের যে দুরবস্থা, পশ্চিমবঙ্গের যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা চুপ থাকতে পারি না, আমাদেরকেও তো নামতে হবে না। বিশেষ করে যখন ফিরহাদ হাকিম এই কথা বলে, যখন হুমায়ুন কবির এই কথা বলে, যখন সিদ্দিকুল্লাহ এই কথা বলে, তখন আমি সন্ন্যাসী, বিশেষ করে আমি হিন্দু সন্ন্যাসী, আমি এই চুপ থাকতে পারি না, অসম্ভব। তো আপনার আগামী দিনে যে বিজেপির যে বর্তমান ভূমিকা, সেটা আপনি কিভাবে দেখছেন? যে এখানে রাজ্য বিজেপির যে ভূমিকা, সেন্ট্রাল বিজেপি, এখনো সেটা বিজেপির ব্যাপার, এটা রাজনৈতিক দলের ব্যাপার। তবে আমি চাইবো এদের যারা রাজ্যের যারা নেতৃস্থানীয় আছেন তারা এক হন এবং আমার সাধারণ মানুষের কাছে তারা যান। সাধারণ মানুষ যারা চাইছে, পশ্চিমবঙ্গের মানুষ চাইছে, যদি নেতৃস্থানীয় যদি এরা ঠিক না হয় তাহলে আবার জবাব পাবে তারা, সাধারণ মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেবে। আচ্ছা, এই ঘটনার পর আপনি তো পশ্চিমবঙ্গের নানা জায়গা ঘুরেছেন, তো বাংলাদেশে আপনার কি মনে হয় হিন্দুরা এই ইস্যুতে একজোট হচ্ছে বা তারা কি বলতে চাইছে? এটা একজোট, অবশ্যই একজোটের বিরাট সাড়া পড়ছে। যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ একজোট হচ্ছে। ওরা অপেক্ষা করছে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির যারা আছেন বিরোধী, তাদের এক হওয়া, তাদের যারা নেতৃস্থানীয় আছেন তাদের মতামত এক চলা, এটা এখনো পর্যন্ত হয়নি। মানুষের মধ্যে এটা একটা ধারণা হয়েছে। আমি সন্ন্যাসী হিসাবে আমি চেষ্টা করছি করার। 2026-এর যে ভোট আসছে, এটা কি পশ্চিমবঙ্গের সব থেকে বড় ইস্যু হয়ে দাঁড়াতে যাচ্ছে নাকি অন্যান্য কি কর্মসংস্থান? পশ্চিমবঙ্গে অবশ্যই ধর্মীয় মেরুকরণ প্লাস আমাদের বাংলাদেশের হিন্দুদের এই অবস্থা, পশ্চিমবঙ্গে একে একে পুজো, সরস্বতী পুজো থেকে আরম্ভ করে নানা রকম ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে হিন্দুরাও একটা একজোট হচ্ছে।
ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। নমস্কার, নমস্কার, হ্যাঁ নমস্কার। ধন্যবাদ আপনাকে। শুনলেন আপনারা। একই সঙ্গে এই ইস্যুতে বিজেপির মধ্যে যে মতৈক্য নেই সেটাও কিন্তু মহারাজের কথাতে স্পষ্ট হয়ে বেরিয়ে এসেছে। কারণ শুভেন্দু অধিকারী প্রথম দিকে বলেছিলেন যে 1 কোটি শরণার্থীকে জায়গা দেওয়ার জন্য আপনারা তৈরি থাকুন। পরবর্তীকালে শুভেন্দু অধিকারী কিন্তু আর এই নিয়ে রাগ করেননি এবং হয়তো কেন্দ্রীয় নেতৃত্বের বারণও ছিল। কিন্তু এই হিন্দুদের নির্যাতন নিয়ে একই সঙ্গে যেমন এটা বিজেপি বা যে সমস্ত সনাতনী সংগঠন আওয়াজ তুলবে এবং কোনো সন্দেহ নেই বিজেপি চাইছে যে 26-এ এটাকে অন্যতম ভোটের ইস্যু হিসাবে দাঁড় করাতে, কিন্তু পাশাপাশি সেই প্রশ্নটাও আসবে যে শুধুমাত্র যে বাংলাদেশে যে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে সেটা কিছু বিবৃতি দিয়ে তাহলেই কি এই সমস্যার সমাধান সম্ভব? আমি জানি না। যে উনি আমাদের বলেছেন কার্তিক মহারাজ যে তিনি রাজনীতিতে আসতে চান না, তো আমরা এখনো পর্যন্ত কার্তিক মহারাজের যে বাইট সেটাই আমরা আপনাদের সামনে রাখলাম। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।